তরঙ্গমুখ কাকে বলে আমি আগে বোঝাচ্ছি। দেখো তরঙ্গমুখ হচ্ছে, দেখো কতগুলো তরঙ্গ এরকম ভাবে বিস্তার লাভ করছে, ঠিক আছে, কতগুলো তরঙ্গ এইভাবে বিস্তার লাভ করছে। তখন এদের গতির অভিমুখে আমরা কি করলাম, একটা এরকম একটা তল কল্পনা করলাম। এটা একটা অভিলম্ব তল, মানে প্রতিটা তরঙ্গের সঙ্গে একটা অভিলম্ব তল। তখন এই যে তলটা, এই তলটাকে বলছি আমরা তরঙ্গমুখ। এটাকে তরঙ্গমুখ বলবো, এর কতগুলা ধর্ম মানতে হবে, কতগুলা শর্ত যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো এটা তরঙ্গমুখ। তার 1 নম্বর হচ্ছে এটা তরঙ্গের গতির অভিমুখী হতে হবে, মানে সবগুলা তরঙ্গের গতির অভিমুখ কি হবে, একই হবে, গতির অভিমুখ একই হবে, ঠিক আছে। 2 নম্বর, এরা উৎস থেকে যে আসছে, প্রত্যেকটা তরঙ্গের একটা উৎস আছে, উৎস থেকে একই সময়ে তরঙ্গমুখে পৌঁছবে, উৎস থেকে একই সময়ে তরঙ্গমুখে পৌঁছবে, মানে সময়টা একই থাকবে। 3 নম্বর, এই যে তরঙ্গগুলো যে তলে ছেদ করেছে, এই কোণটা সমকোণ হবে, তরঙ্গ তরঙ্গমুখের সঙ্গে সমকোণে ছেদ করবে, তরঙ্গ তরঙ্গমুখগুলিকে লম্বভাবে ছেদ করবে, 90 ডিগ্রি কোণে ছেদ করবে। 4 নম্বর পয়েন্ট, এই যে তরঙ্গগুলো আছে, এই তরঙ্গগুলো এই বিন্দুগুলোতে কি ছেদ করেছে, যে বিন্দুগুলোতে ছেদ করেছে এই বিন্দুগুলো হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দু, এই বিন্দুগুলি সমদশা সম্পন্ন বিন্দু। ওকে, এই সমদশা সম্পন্ন বিন্দুগুলো কি হিসাবে কাজ করে, গৌণ উৎস হিসাবে কাজ করে, মানে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো প্রত্যেকটা গৌণ উৎস হিসাবে কাজ করে। গৌণ উৎস কথার অর্থ না, যেখান থেকে তরঙ্গ উৎপন্ন হয়েছিল সেটা তো মুখ্য উৎস, তার কাজ কি, তরঙ্গ উৎপন্ন করা। ঠিক একই রকম ভাবে এখান থেকে যে তরঙ্গ উৎপন্ন হয়েছে এই বিন্দুগুলোও কি করবে, এই বিন্দুগুলোও তরঙ্গ উৎপন্ন করবে, মানে যেটা আমরা বলবো অনুতরঙ্গ সৃষ্টি করে। মানে এই তরঙ্গ মুখের উপরে ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এখান থেকেও তরঙ্গ সৃষ্টি হবে, এখান থেকেও তরঙ্গ সৃষ্টি হবে, এখান থেকেও তরঙ্গ সৃষ্টি হবে, অনুতরঙ্গ সৃষ্টি করবে। সমদশা সম্পন্ন প্রত্যেকটা বিন্দু কি করবে, প্রত্যেকটা বিন্দু গৌণ উৎস হিসাবে কাজ করবে। গৌণ উৎস হিসাবে কাজ করার অর্থ এরা কি করবে, তরঙ্গ সৃষ্টি করবে, এরা অনুতরঙ্গ সৃষ্টি করবে, ঠিক আছে। এরকম যে তরঙ্গগুলো বললাম, এই তরঙ্গ মুখ হচ্ছে 3 প্রকার, এরকম তরঙ্গ মুখগুলো হচ্ছে 3 প্রকার। তার 1 নম্বর হচ্ছে সমতল তরঙ্গ মুখ। এরকম যদি কতগুলি সমান্তরাল তরঙ্গ থাকে, এদের গতির অভিমুখে যে তলটা কল্পনা করছি একে বলছি আমরা সমতল তরঙ্গ মুখ, একে বলছি সমতল তরঙ্গ মুখ। 2 নম্বর, যদি কোনো বিন্দু উৎস থাকে, একটা বিন্দু থাকে, তাহলে এই বিন্দু থেকে চারিদিকে তরঙ্গ নির্গত হবে, এই বিন্দু থেকে চারিদিকে যে তরঙ্গ নির্গত হবে এই তরঙ্গগুলোকে আমরা কি করব, একটা তলে ফেলব। এই বিন্দু থেকে চারদিকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে এই তরঙ্গগুলোকে কি করব, আমরা একটা তলে ফেলব। এই তল কি তল হবে, তাহলে এখান থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে এরা যে তলে পৌঁছবে সেই তলটা হচ্ছে একটা গোলীয় তল। এটা গোলীয় তল কেন না, এটা তো ব্যাসার্ধ, আর এখানে যদি স্পর্শক টানি তাহলে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, লম্ব হয়। তাহলে এখানে প্রতিটা বিন্দুতে এটা লম্ব হচ্ছে এই তলের সঙ্গে, তার জন্য গোলীয় তল। তাহলে একটা বিন্দু উৎস থেকে যে তরঙ্গগুলো নির্গত হবে তখন যে তরঙ্গমুখ সৃষ্টি করে সেই তরঙ্গমুখটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ, এটা হলো গোলীয় তরঙ্গমুখ। যদি কোনো সরলরৈখিক উৎস থাকে, সাপোজ এরকম একটা ধরো সরলরেখা, এই সরলরেখা থেকে কি হবে, চারিদিকে তরঙ্গ নির্গত হবে, ধরো এই পেনটা, এই পেন থেকে সব দিকে তরঙ্গ নির্গত হবে, তাহলে এই চারিদিকে কোনো লম্বতল কি হবে, চোঙ হবে, লম্বতল চোঙ হবে, তখন তাকে বলবো আমরা চোঙাকৃতি তরঙ্গমুখ। এরকম যদি দেখা যায় তাহলে একে বলবো আমরা একটা চোঙাকৃতি তরঙ্গমুখ। এই উৎসটা কি, এই উৎসটা হচ্ছে সরল রৈখিক উৎস। সরলরৈখিক উৎস হলে তার চারিদিকে যে তরঙ্গমুখ সৃষ্টি হবে সেটা হচ্ছে চোঙাকৃতি তরঙ্গমুখ, এটা হলো চোঙাকৃতি তরঙ্গমুখ। তরঙ্গমুখ এই 3 প্রকার। যদি সমান্তরাল তরঙ্গ হয় সমতল তরঙ্গমুখ, যদি কোনো বিন্দু উৎস হয় তাহলে বিন্দু উৎসের জন্য কি হবে, গোলীয় তরঙ্গমুখ, বিন্দু উৎসের জন্য গোলীয় তরঙ্গমুখ। আর যদি সরলরৈখিক উৎস থাকে তখন সেটা হবে চোঙাকৃতি তরঙ্গমুখ। দেখো এই বিন্দুগুলো প্রত্যেকটা সমদশা সম্পন্ন বিন্দু, যেহেতু বিন্দুগুলো প্রত্যেকটা সমদশা সম্পন্ন বিন্দু তাই প্রতিটা বিন্দুর দশা পার্থক্য কত হবে, 0 হবে, তাই প্রতিটা বিন্দুর দশা পার্থক্য 0 হবে। দেখো আমরা জানি কোনো বিন্দু উৎস থেকে তরঙ্গ সৃষ্টি হলে, বিন্দু উৎস থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হয় তারা কি তরঙ্গমুখ সৃষ্টি করে, গোলীয় তরঙ্গমুখ। আমি এখানে দেখাচ্ছি, ধরো এটা একটা বিন্দু উৎস, তার এখান থেকে একটা নির্দিষ্ট সময় পরে এখানে কতগুলো তরঙ্গ নির্গত হয়েছে,
এই তরঙ্গগুলার এটা ক্ষুদ্র সময়, এই তরঙ্গগুলার গতির অভিমুখে যদি আমরা কোনো তল কল্পনা করি, সেই তলটা এটা একটা গোলীয় তল, তাহলে গোলীয় তরঙ্গ অল্প সময় ধরে। কিন্তু যদি সময়টা অনেক বেশি হয় তাহলে তরঙ্গগুলো আরো বেশি দূরত্ব অতিক্রম করবে। তখন এখানে একটা তল গঠন করলাম, তাহলে এই তলটার মধ্যে দুটোই বক্রতল, কিন্তু এর বক্রতা কম, এর বক্রতা বেশি। আরো কিছু সময় পরে বক্রতা কি হবে, আরো কমে যাবে। বক্রতা কমতে 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 আমরা বলবো যে এরা একটা সমতল তল গঠন করছে। অনেকটা সময় পরে এরা কি করবে, একটা সমতল তল গঠন করবে। যেমন আমরা যদি বলি সূর্যকে যদি আমরা বিন্দু উৎস ধরি, সূর্য থেকে আলোক রশ্মি আসে, তার গতির অভিমুখে যদি আমরা তল কল্পনা করি, কি তল হবে, সমতল তরঙ্গমুখ হবে। কিন্তু গোলীয় হওয়া উচিত ছিল, কেন, কোনো বিন্দু উৎস গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি করে, গোলীয় তল হওয়া উচিত ছিল, কিন্তু গোলীয় তল হবে না, কি হবে, সমতল তরঙ্গমুখ। কেন, সূর্য থেকে আলোক তরঙ্গ অনেক দূরত্ব অতিক্রম করে, অনেক সময় পরে পৃথিবীতে আসে, তখন যে তরঙ্গমুখ সৃষ্টি করবে সেই তরঙ্গমুখটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। দেখো আমরা তরঙ্গ বলেছিলাম, তরঙ্গের ক্ষেত্রে দেখো, ধরুন এটা একটা তরঙ্গ, আচ্ছা এটাকে আমি এইখানে দেখাচ্ছি, এখান থেকে এটা একটা পূর্ণ তরঙ্গ, এই যে পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত, পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা। আমরা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলি না, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য, যাকে ল্যাম্ডা দিয়ে প্রকাশ করি। একটা পূর্ণ তরঙ্গের দশা কত হয়, আমরা দশা পড়েছি না আগে, সরল দৈর্ঘ্যে দশা পড়েছিলাম y a sin ওমেগা t, যেখানে ওমেগা টি টা দশা, মানে ওমেগা টি টা দশা বলতে থিটা সমান, এখানে ওমেগা টি যদি একে y a sin থিটা এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে থিটা কি হবে, ওমেগা টি সমান ওমেগা জায়গায় কি লিখতে পারি, 2 পাই বাই ক্যাপিটাল টি ইনটু স্মল টি। স্মল টিটা কত, একটা পূর্ণ তরঙ্গ বলছি, একটা পূর্ণ তরঙ্গর সময়কাল কত, পর্যায়কাল। একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকে আমরা তো পর্যায়কাল বলি, পর্যায়কালকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগছে, ক্যাপিটাল টি। তাহলে এই স্মল টির জায়গায় যদি ক্যাপিটাল টি লিখি, ক্যাপিটাল টি কেটে গেলে থিটা সমান কত থাকবে, 2 পাই। তাহলে একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে তার দশা পার্থক্য, দশা কত হয়, 2 পাই হয়। তাহলে এখানে একটা পূর্ণ তরঙ্গের দশা হচ্ছে 2 পাই। তাহলে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত, ল্যাম্ডা। তাহলে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য যদি ল্যাম্ডা হয়, তাহলে ল্যাম্ডা দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত, 1টি। তাহলে একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে, 1 বাই ল্যাম্ডা। এই যে একক দৈর্ঘ্যে পূর্ণ তরঙ্গের সংখ্যা 1 বাই ল্যাম্ডা বলছে, সেটা তরঙ্গ সংখ্যা k এর সঙ্গে সমানুপাতিক। তরঙ্গ সংখ্যা k সমান 1 বাই ল্যাম্ডা, মানে 1 বাই ল্যাম্ডার সঙ্গে সমানুপাতিক। এখান থেকে কনস্ট্যান্ট নিয়ে আসবো, কনস্ট্যান্ট হচ্ছে 2 পাই, এই যে দশা বের করলাম এই কারণে এখানে দশা দিয়ে প্রকাশ করছি, ইনটু 1 বাই ল্যাম্ডা। তাহলে k সমান 2 পাই বাই ল্যাম্ডা, k সমান 2 পাই বাই ল্যাম্ডা। এটাই হলো এদের মধ্যে সম্পর্ক, k তরঙ্গ সংখ্যা, এটা ল্যাম্ডার মধ্যে সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট সম্পর্ক, প্রচুর জায়গায় আমরা প্রয়োগ করব, অনেক জায়গায়। এরপরে ধরো তরঙ্গের বেগ v মানে v পার সেকেন্ড। v পার সেকেন্ড কথার অর্থ তরঙ্গ 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, v দূরত্ব। কম্পাঙ্ক n কথার অর্থ কি, কম্পাঙ্ক n কথার অর্থ 1 সেকেন্ডে কতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, 1 সেকেন্ডে n সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। সাপোজ ধরলাম n সংখ্যক পূর্ণ তরঙ্গ এর মধ্যে আছে, এখান থেকে কত সময় আসছে, 1 সেকেন্ড, এর মধ্যে n সংখ্যক পূর্ণ তরঙ্গ আছে। আবার তরঙ্গ বলছো বেগ v, মানে 1 সেকেন্ডে v দূরত্ব অতিক্রম করছে, তাহলে 1 সেকেন্ডে v দূরত্ব মানে এই দূরত্বটা। তাহলে n সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত, n সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত, 1 সেকেন্ডে v দূরত্ব যাচ্ছে, 1 সেকেন্ডে n সংখ্যক পূর্ণ তরঙ্গ থাকবে, যতগুলি পূর্ণ তরঙ্গ থাকবে সেটাই তো v দূরত্ব। তাহলে n সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য v, তাহলে n সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে v। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে, v বাই n। আর একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে আমরা কি জানি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা। তাহলে v বাই n সমান ল্যাম্ডা। তাহলে ল্যাম্ডা ইকুয়ালস টু কি লিখব, v সমান কি লিখব, n ল্যাম্ডা। v সমান হচ্ছে n ল্যাম্ডা। এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। একটা সম্পর্ক হচ্ছে k সমান 2 পাই বাই ল্যাম্ডা, আর একটা সম্পর্ক হচ্ছে v ইকুয়ালস টু n ল্যাম্ডা। তোমরা লিখো কোশ্চেন,
তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তরঙ্গ সংখ্যা, পরের কোশ্চেন হচ্ছে এই চ্যাপ্টারের আপাতত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলতরঙ্গ কি? চলতরঙ্গের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো। চলতরঙ্গ কি? চলতরঙ্গের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো। দেখো, চলতরঙ্গ হচ্ছে একটা তরঙ্গ একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাবে। এইভাবে তরঙ্গ যেমন বিস্তার লাভ করে, তরঙ্গ এরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গতিশীল হবে। আমরা সেই সরলদল গতি যখন পড়েছিলাম তার প্রথমে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, সরলদল গতির পর্যায়বৃত্ত গতির উদাহরণ দিয়েছিলাম। 3 নম্বর উদাহরণটা কি ছিল? টান টান টান। সেক্ষেত্রে কি হতো না, সেক্ষেত্রে তরঙ্গটা একটা জায়গার মধ্যে আবদ্ধ থেকে বারবার কম্পন। এক্ষেত্রে কিন্তু এটা হবে না, এক্ষেত্রে তরঙ্গ একটা নির্দিষ্ট দিকে গতিশীল হবে, নির্দিষ্ট বেগে গতিশীল হবে, তখন সেই তরঙ্গটা হচ্ছে চলতরঙ্গ। এক্ষেত্রে সেই চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করবো। এখানে একটা তরঙ্গ, এখানে তরঙ্গের ছবি আঁকছি। এখানে একটা পূর্ণ তরঙ্গ থাকবে, এখানে একটা পূর্ণ তরঙ্গ থাকবে। এই পূর্ণ তরঙ্গ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ, এটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত? এই পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এটা পূর্ণ তরঙ্গ, এর দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে এটা যদি ল্যামডা হয়, এটা ধরো ও বিন্দু, এখান থেকে তরঙ্গটা পরপর গতিশীল, একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বেগে গতিশীল। আমরা এর কোন একটা বিন্দুতে এর গতির সমীকরণ নির্ণয় করব, সেটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। প্রতিটা তরঙ্গ সরলদল তরঙ্গ। আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ পড়েছি। কি বলেছিলাম না, এরা একটা সরলদল তরঙ্গ, তাহলে এটাও সরলদল তরঙ্গ। তো সরলদল তরঙ্গের সমীকরণ থেকে আমরা এর গতির সমীকরণ প্রতিষ্ঠা করব। এখান থেকে এটা তো পূর্ণ তরঙ্গ, কিন্তু ও বিন্দু থেকে কণার কম্পন কত দূর এসছে না, ও বিন্দু থেকে কণার কম্পন ধরে নাও পি বিন্দুতে এসছে। এই পি বিন্দুতে কণার গতির সমীকরণ নির্ণয় করব। এখান থেকে প্রতিটা বিন্দুতে কণাগুলোর কম্পন বিস্তার লাভ করতে 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 এভাবে যাচ্ছে, এবং কণাগুলোর কম্পন কতদূর পর্যন্ত পৌঁছেছে? পি বিন্দু পর্যন্ত। তাহলে পি বিন্দু পর্যন্ত যে কণার কম্পন পৌঁছেছে, এখান থেকে এই দূরত্বটা কত না, এখান থেকে এই দূরত্বটা x দূরত্ব এসছে। এই x দূরত্ব তরঙ্গ যদি v বেগে আসে, এই x দূরত্ব তরঙ্গ যদি v বেগে আসে, তাহলে ও থেকে p তে তরঙ্গটার আসতে কত সময় লাগবে? x/v সময়, দূরত্ব বাই বেগ সময়। তাহলে ও থেকে তো কণাটার p বিন্দু পর্যন্ত কম্পন আসতে কত সময় লাগছে? x/v সময়। ও বিন্দুতে ফার্স্ট কণাটার কম্পন শুরু হবে, তারপরে কম্পন বিস্তার লাভ করতে 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 কোথায় কম্পন পৌঁছবে? পি বিন্দুতে কণার কম্পন পৌঁছবে। তাহলে ও বিন্দু আর পি বিন্দুর মধ্যে কোন বিন্দুতে কণার কম্পন আগে হয়েছে? ও বিন্দুতে কণার কম্পন আগে হয়েছে, পি বিন্দুতে কণার কম্পন পরে হয়েছে। কম্পনের দিক থেকে আমরা দেখব সবসময় ও বিন্দু অপেক্ষা পি বিন্দু পিছিয়ে থাকবে। কত সময় পিছিয়ে থাকবে? x/v সময় পিছিয়ে থাকবে। কেন? এখানে কম্পন হওয়ার x/v সময় পরে পি বিন্দুতে কণার কম্পন হয়। ও বিন্দুতে কণার কম্পন হওয়ার x/v সময় পরে পি বিন্দুতে কণার কম্পন হয়। তাই সময়ের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, ও বিন্দু অপেক্ষা পি বিন্দুতে সময় সবসময় x/v সময় পিছিয়ে থাকে, মানে x/v সময় পরে পি বিন্দুতে কণাটার কম্পন শুরু হয়। যদি এখন ও বিন্দু আর পি বিন্দুতে সময়টা, ও বিন্দুতে কণার কম্পনের সময় t ধরি, পি বিন্দুতে কণার কম্পনের সময় যদি t ডট ধরি, তাহলে t ডট ইকুয়ালস টু t মাইনাস x/v, t ডট ইকুয়ালস টু t মাইনাস x/v। x/v দূরত্ব বাই বেগ, এখান থেকে এই পর্যন্ত কণাটার দূরত্ব হচ্ছে x। তরঙ্গটা যদি v বেগে আসে, তাহলে x/v সময় লাগবে, দূরত্ব বাই বেগ সময় s ইকুয়ালস টু vt ফর্মুলা অনুযায়ী। এখন পি বিন্দুতে যে কণাটা আছে, এই কণাটা কোন কিভাবে কম্পন হচ্ছে? সরল দোল গতিতে কম্পিত হচ্ছে। আমরা সরল দোল গতির সাধারণ সমীকরণ জানি, y ইকুয়ালস টু a sin ওমেগা t, এই ক্ষেত্রে ওমেগা t ডট। পি বিন্দুতে কণাটার গতির সমীকরণ নির্ণয় করছি, তাই এটা t ডট। এটাকে y ধরলাম কেন না, y ধরলাম এই কারণে, এই দিকটা হচ্ছে প্লাস y অ্যাক্সিস আর এই দিকটা হচ্ছে প্লাস x অ্যাক্সিস। কণার কম্পন কোন দিকে হয়? কণার কম্পন উপরের দিকে বা নিচের দিকে হয়। আর বাম দিক থেকে ডান দিকে, মানে প্লাস x অক্ষ বরাবর বা বাম দিকে যদি ধরি মাইনাস x অক্ষ বরাবর, এইটা তরঙ্গের বিস্তার।
তরঙ্গ মোট যে দূরত্ব অতিক্রম করবে সেটা তরঙ্গের বিস্তার, আর কণাটা সাম্যাবস্থান থেকে উপরের দিকে বা নিচের দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে কণার বিস্তার। আমরা আগে বলেছিলাম, ক্যালকুলেশন করেছিলাম এইভাবে, এই বিন্দুতে বিস্তার শূন্য, কণার বিস্তার বাড়তে বাড়তে এখানে সর্বোচ্চ হয়, কমতে কমতে আবার শূন্য হয়, আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়, আবার কমতে কমতে শূন্য হয়। ঠিক এই কারণে এখানে কণার সমীকরণ নির্ণয় করছি, তাই ওয়াইটা ধরে ব্যাখ্যা করছি, y a sin ওমেগা t ডট। এবার t ডটের মানটা বসে দাও, y a sin ওমেগা ইনটু t মাইনাস x বাই v, y a sin ওমেগা ইনটু t মাইনাস x বাই v। এটা কার সমীকরণ? এটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। কোথায়? p বিন্দুতে। মাঝখানে যতগুলা কথা বলেছি সব কথা তো লিখতেই হবে। এটা p বিন্দুতে কণাটির চলতরঙ্গের সমীকরণ। এখন দেখো এটা কি আছে? ধনাত্মক x অক্ষ বরাবর। যদি এটা ধনাত্মক x অক্ষ বরাবর না হয়, যদি এটা ঋণাত্মক x অক্ষ বরাবর হতো, এদিকে হতো, তাহলে x এর জায়গায় হতো মাইনাস x, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হতো। ঋণাত্মক x অক্ষ বরাবর চলতরঙ্গের গতির সমীকরণ y a sin ওমেগা ইনটু t প্লাস x বাই v, y a sin ওমেগা ইনটু t প্লাস x বাই v। এটা কার সমীকরণ? এটা ঋণাত্মক x অক্ষ বরাবর গতিশীল কোন চলতরঙ্গের সমীকরণ। এবার লিখে দিচ্ছি আমি, লিখো চলতরঙ্গের সংজ্ঞা লিখো। দেখো আমরা চলতরঙ্গের সাধারণ সমীকরণ পড়লাম, এখান থেকে এখন আমরা চলতরঙ্গের আরো কিছু বিকল্প সমীকরণ পড়ব। কোশ্চেন লিখেন তো, চলতরঙ্গের বিকল্প সমীকরণ, যে সমীকরণগুলো মূলত আমাদের অঙ্ক করার জন্য এবং কিছু থিওরি প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, তো আমি করছি, বোর্ডে দেখো। আমরা পড়লাম যে জিনিসগুলো এখনই পড়লাম সেগুলো আমরা এখন ফার্স্ট লিখছি। আমরা জানি, কিছু লেখা দরকার নেই এই মুহূর্তে, আমরা জানি ওমেগা সমান 2 পাই n, তাহলে n ইকুয়ালস টু কি হবে? ওমেগা বাই 2 পাই। আমরা পর্যায়কালের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্ক জানি যে t সমান 1 বাই n, তাহলে n এর মান যদি এখানে বসানো হয় তাহলে উল্টে যাবে 2 পাই বাই ওমেগা, এটা t এর মান। আমরা আজকে পড়েছি v ইকুয়ালস টু n ল্যামডা, আবার আজকে পড়েছি k সমান 2 পাই বাই ল্যামডা, k সমান 2 পাই বাই ল্যামডা। এখানে উপর নিচে n গুণ করছি, সমান 2 পাই n বাই n ল্যামডা। 2 পাই n এর জায়গায় কি লিখতে পারি? ওমেগা। তাহলে 2 পাই n এর জায়গায় যদি ওমেগা লিখি, আর n ল্যামডা মানে কি? v, তাহলে ওমেগা বাই v মানে কি হবে? k। ওমেগা বাই v মানে হচ্ছে k হবে। এটা খুবই কাজে লাগবে, শুধু এখন নয়, ক্লাস 12 এ উঠলেও এই সমীকরণ খুবই কাজে লাগবে। এবার এখান থেকে আমি প্রয়োগ করছি চলতরঙ্গের সাধারণ সমীকরণ কি না, চলতরঙ্গের সাধারণ সমীকরণ যেটা এখনই আমরা প্রয়োগ করলাম, চলতরঙ্গের সাধারণ সমীকরণটা হচ্ছে y a sin ওমেগা ইনটু t মাইনাস x বাই v, এটা সমান a sin ওমেগা ইনটু, ওমেগা হবে না এখানে a sin, এবার ওমেগাটাকে গুণ করছি বন্ধনের মধ্যে, গুণ করলে ওমেগার সঙ্গে কি গুণ করলে তো ওমেগা টি হবে, ওমেগা টি মাইনাস ওমেগা x বাই v মানে ওমেগা বাই v ইনটু x, ওমেগা বাই v মানে কি? k, তাহলে মাইনাস kx হবে, তাহলে মাইনাস kx। এটা আরেকটা সমীকরণ, y a sin ওমেগা t মাইনাস kx, y a sin ওমেগা t মাইনাস kx। এটা একটা সমীকরণ, বক্স করে দিলাম, বিকল্প সমীকরণ। এর পরের লাইনে আবার y a sin একে 2 পাই দিয়ে গুণ করলো, মানে আসলে 2 পাই দিয়ে গুণ করিনি, এই ওমেগা t মাইনাস kx থেকে 2 পাই কমন নিচ্ছি, ওমেগা t মাইনাস kx থেকে আমরা কি করছি? 2 পাই কমন নিচ্ছি। যদি কমন নিই তাহলে কি হবে? ওমেগা বাই 2 পাই হবে ইনটু কি হবে? স্মল t মাইনাস k বাই 2 পাই ইনটু x। তাহলে y a sin 2 পাই ইনটু ওমেগা বাই 2 পাই। এখানে দেখো ওমেগা বাই 2 পাই, আচ্ছা এখানে 2 পাই বাই ওমেগা t, তাহলে ওমেগা বাই 2 পাই কি হবে? 1 বাই ক্যাপিটাল T, 1 বাই t, তাহলে এখানে স্মল t বাই ক্যাপিটাল T মাইনাস x বাই k বাই 2 পাই,
এই সমীকরণে k বাই 2 পাই হলে 1 বাই ল্যামডা হবে, তাহলে এখানে 1 বাই ল্যামডা বসাবো, 1 বাই ল্যামডা। এটা জলতরঙ্গের আর একটা বিকল্প সমীকরণ। ঠিক আছে, নেক্সট আবার y ইকুয়ালস টু প্রথম সমীকরণটা ধরছি, y ইকুয়ালস টু a sin ওমেগা ইনটু t মাইনাস x বাই v। এই সমীকরণের পরের লাইনে y ইকুয়ালস টু a sin ওমেগা বাই v করলাম। ওমেগা বাই v কথার অর্থ এই ভিতরের অংশটা থেকে কি কমন যাবে, 1 বাই v কমন যাবে। 1 বাই v কমন গেলে এখানে কি লিখবো, vt ছিল না, মাইনাস কি হবে, জাস্ট x। 1 বাই v কমন নিলে জাস্ট x, vt মাইনাস x। পরের লাইনে ওমেগা বাই v জায়গায় কি লিখবো, k লিখবো, তারপরে k এর জায়গায় লিখবো 2 পাই বাই ল্যামডা, দুবার লিখছি। y ইকুয়ালস টু a sin k ইনটু vt মাইনাস x। তারপরের লাইনে y ইকুয়ালস টু a sin k এর জায়গায় 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। এটা জলতরঙ্গের আরেকটা সমীকরণ। এখানে এটা 1 2 3 এই তিনটা বিকল্প সমীকরণ, আমরা যেখানে যেটা ইচ্ছা প্রয়োগ করতে পারি, কিন্তু অঙ্ক করার সময় দেখে বুঝতে হবে কোনটা প্রয়োগ করতে হবে, দিলে কম্পেয়ার করে আমরা অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, আপাতত এটা দেখে দেখে টুকে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, দশা বা দশাকোণ, দশা বা দশাকোণ সংজ্ঞা। তরঙ্গের গতিপথে যে কোনো বিন্দুর অবস্থানকে দশা বা দশাকোণ বলে। প্যারাগ্রাফ, জলতরঙ্গের সাধারণ সমীকরণ y সমান জলতরঙ্গের সাধারণ সমীকরণ y সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। আমরা এই সমীকরণটাকে ইউজ করলাম, y সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। এটা এক নম্বর। বাম থেকে এক নম্বর সমীকরণকে y ইকুয়ালস টু a sin থিটা সমীকরণের সহিত তুলনা করলে, y ইকুয়ালস টু a sin থিটা সমীকরণের সহিত তুলনা করলে থিটা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। থিটা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। হলো, এই থিটাকে দশা বা দশাকোণ বলা হয়। এই থিটাকে দশা বা দশাকোণ বলা হয়। এই থিটাকে দশা বা দশাকোণ বলা হয়। এবার হচ্ছে দশা পার্থক্য। ধরো একটা তরঙ্গের ক্ষেত্রে দুটো ভিন্ন অবস্থান, ধরো এখানে একটা, এটা একটা, একই সময়ে এখান থেকে এটা যদি x1 ডিসটেন্স হয়, এখান থেকে এটা যদি x2 ডিসটেন্স হয়, এর অবস্থান একটা, এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান। এই দুটো অবস্থানের দশা নির্ণয় করব, তাদের পার্থক্য হচ্ছে দশা পার্থক্য। তাহলে x1 এর ক্ষেত্রে দশা কত লিখব, θ1 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x1। এটার ক্ষেত্রে θ2 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x2। এদের মধ্যে পার্থক্য নির্ণয় করব, কোনটা বড় কোনটা ছোট, যে কোনো একটাকে বড় যে কোনো একটাকে ছোট ধরব। তো আমি ধরে নিচ্ছি দশা পার্থক্য θ1 ডিফারেন্স θ2, মানে এটার পার্থক্য যদি বড়, এটা বড় হলে এটা মাইনাস এটা হবে, এটা বড় হলে এটা মাইনাস এটা।
তো আমি ডিফারেন্স সাইন দিয়েছি, এটা ডিফারেন্ট চিহ্ন, পার্থক্য, সমান বিয়োগ করলে কি আসবে 2π/λ এই দুটো কমন চলে গেল, এই দুটোকে বিয়োগ করলে x2 ডিফারেন্স x1। যদি এখানে প্রথম 1 থেকে 2 বিয়োগ করো তাহলে এটা 2 থেকে 1 হবে। এটার দশা পার্থক্য সমান 2π/λ একে বলছি আমরা পথ পার্থক্য, একে বলছি কি পথ পার্থক্য। দশা পার্থক্য সমান 2π/λ পথ পার্থক্য। এখানে এই দশা পার্থক্য যদি ডিগ্রিতে থাকে একে রেডিয়ানে চেঞ্জ করতে হবে। দশা পার্থক্যের সংজ্ঞা লিখব, চলতরঙ্গের যে কোনো দুটি ভিন্ন অবস্থানে, চলতরঙ্গের যে কোনো দুটি ভিন্ন অবস্থানে চলতরঙ্গের যে কোনো দুটি ভিন্ন অবস্থানে যে তরঙ্গ দুটি রয়েছে, আচ্ছা ভিন্ন অবস্থানে যে কণা দুটি রয়েছে, যে কণা দুটি রয়েছে তাদের দশা পার্থক্য বলতে একই সময়ে ওই দুটি অবস্থানে একই সময়ে ওই দুটি অবস্থানের দশা কোণের পার্থক্যকে বোঝায়, ওই দুটি অবস্থানের দশা কোণের পার্থক্যকে বোঝায়। প্যারাগ্রাফ, তরঙ্গ বিস্তারের অভিমুখে দুটি কণার অবস্থান যথাক্রমে x1 এবং x2 হলে দুটি কণার অবস্থান যথাক্রমে x1 এবং x2 হলে কণা দুটির দশা যথাক্রমে এই যে θ1 তার মান লিখবে, θ2 তার মান লিখবে, তারপরে বাকি পুরো ক্যালকুলেশনটা লিখবে। এই θ1 থেকে শুরু করে পুরোটা যা আছে লিখবে। 2π, হ্যাঁ না চলে একটা দশা পার্থক্য সমান 2π/λ পথ পার্থক্য। এখানে দশা পার্থক্যটা সবসময় রেডিয়ানে হবে, ডিগ্রিতে থাকলে তাকে π/180 দিয়ে গুণ করতে হবে। পরের প্রশ্ন, চলতরঙ্গের গতিবেগ এবং ত্বরণ। চলতরঙ্গের গতিবেগ এবং ত্বরণ। চলতরঙ্গের গতিবেগ এবং ত্বরণ। দেখো চলতরঙ্গের সাধারণ সমীকরণ, চলতরঙ্গের সাধারণ সমীকরণ y সমান a sin omega t minus kx, y সমান a sin omega t minus kx। ঠিক আছে, এই এখানে ডেরিভেটিভ করব। এই ইকুয়েশন দিয়ে আমি ডেরিভেটিভ কয়েকবার করেছি, আমি যখন ডেরিভেটিভ শিখেছিলাম এই ইকুয়েশন দিয়েই করেছিলাম। যদি দরকার থাকে আরেকবার দেখে নেবে। তো আমি এখানেও বলে দিচ্ছি, যার সঙ্গে সাইনের ডেরিভেটিভ করলে cos হবে, cos এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হবে, আর যার সাপেক্ষে ডেরিভেটিভ করি, যদি টি এর সাপেক্ষে করি টি এর আগে ওমেগাটা বাইরে বেরোবে, যদি x এর সাপেক্ষে ক্যালকুলেশন করো তাহলে তার আগে মাইনাস k টা বাইরে বেরোবে। এখন বেগ, কণার বেগ v equals to dy/dt সমান d/dt ইনটু পুরো y এর সমীকরণটা বসাচ্ছি, a sin omega t minus kx
সমান a এক লাইনে করবো, তাহলে ওমেগাটা বাইরে বেরিয়ে আসবে, a ওমেগা cos অফ ওমেগা t মাইনাস kx সমান a ওমেগা রুট ওভার cos মানে 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t মাইনাস kx সমান a ওমেগা ইনটু রুট ওভার 1 মাইনাস sin ওমেগা t মাইনাস kx এই যে লিখব y বাই y স্কয়ার বাই a স্কয়ার সমান a ওমেগা ইনটু রুট ওভার, আচ্ছা এখানে করে দিচ্ছি a ক্যান্সেল হয়ে যাবে, ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার। কতটা হয়েছে? বেগ পর্যন্ত হয়েছে। এবার ত্বরণ a সমান dv বাই dt, এবার d বাই dt ইনটু v, এই v সমীকরণটা কোনটা? এটা v সমীকরণ বসাবো, a ওমেগা cos ওমেগা t মাইনাস kx, a ওমেগা তো এমনি ধ্রুবক, cos এর জন্য কি হবে মাইনাস সাইন, আর সঙ্গে আর একটা ওমেগা বাইরে বেরোবে মাইনাস a ওমেগা স্কয়ার, এটা কি করব সমান মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t মাইনাস kx সমান এই যে a sin ওমেগা t মাইনাস kx, a sin ওমেগা t মাইনাস kx এটা মানে y, তাহলে সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার y, মাইনাস ওমেগা স্কয়ার y। তাহলে এখানে চলতরঙ্গের কণার চলতরঙ্গের গতিবেগ এবং ত্বরণ পেলাম, চলতরঙ্গের গতিবেগ এবং ত্বরণ পেয়েছি। এর পরের প্রশ্ন, চলতরঙ্গের কণার বেগ এবং তরঙ্গ বেগের সম্পর্ক নির্ণয় করো। চলতরঙ্গের কণার বেগ এবং তরঙ্গ বেগের সম্পর্ক নির্ণয় করো। চলতরঙ্গের কণার বেগ এবং তরঙ্গ বেগের সম্পর্ক নির্ণয় করো। বুঝছেন? প্রথম থেকে পুরো এই পর্যন্ত তো একই হবে, চলতরঙ্গের সাধারণ সমীকরণ y সমান a sin ওমেগা t মাইনাস kx, এটা কণার বেগ v সমান ডেরিভেটিভ করে 2 নম্বর পর্যন্ত একই হবে। তো 2 নম্বর পর্যন্ত ফটাফট তোলো, 2 নম্বর তো তোলো। এবার এখানে কি হলো, তাহলে এটা পেয়ে গেলাম, এটা কি করলাম t সাপেক্ষে অবকলন করছিলাম, এখন এই 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করব, x এর সাপেক্ষে দেখো 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে? দিলে কি হবে dy বাই dx, dy বাই dx সমান d বাই dx ইনটু y সমীকরণ a sin ওমেগা t মাইনাস kx। তাহলে এখানে x এর সাপেক্ষে অবকলন করছি মানে x এর আগে ধ্রুবকটা বাইরে বেরোবে, মাইনাস কে বাইরে বেরোবে, আর সাইনটা কি হবে cos হবে, বাইরে লিখে দিলাম মাইনাস a k cos ওমেগা t মাইনাস kx, 3 নম্বর মাইনাস a k cos ওমেগা t মাইনাস kx। ঠিক আছে? এবার 2 কে 3 দিয়ে ভাগ করছি, 2 ভাজিতক 3, তাহলে 2 কে 3 দিয়ে ভাগ করলে স্মল v বাই dy বাই dx, তাহলে স্মল v বাই dy বাই dx ইকুয়ালস টু cos ওমেগা t মাইনাস kx, cos ওমেগা t মাইনাস কেটে যাবে, a আর a কাটবে, এখানে মাইনাস সাইন আছে, মাইনাস ওমেগা বাই k, ওমেগা বাই k মানে কি v, v আমরা আজকে পড়েছিলাম যে ওমেগা বাই k সমান হচ্ছে v, এটা হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ। তাহলে এখান থেকে স্মল v ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল V dy বাই dx, কথা বন্ধু, স্মল v ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল V ইনটু dy বাই dx, স্মল v ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল V dy বাই dx, এটা হচ্ছে
কণার বেগ, এটা তরঙ্গ বেগ, এটা এদের সম্পর্ক, কণার বেগ এবং তরঙ্গ বেগের সম্পর্ক। এই যে পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন। বাস পালিয়ে গেছি? একটা প্রশ্ন, চলতরঙ্গের অবকলন সমীকরণ। চলতরঙ্গের অবকলন সমীকরণ। চলতরঙ্গের অবকলন সমীকরণ। চলতরঙ্গের সাধারণ সমীকরণ চলতরঙ্গের সাধারণ সমীকরণ এই যে y সমান a sin omega t minus kx, y সমান a sin omega t minus kx, এই যে এটা পরে লাগে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, dy by dt সমান i sin, কিছু এক নম্বর লিখবে, বাকি dy by dt সমান যা আছে। এই সমীকরণটাকে আরেকবার ডেরিভেটিভ করব, বুঝলি কি? এই সমীকরণটাকে আরেকবার ডেরিভেটিভ করব t সাপেক্ষে, d by dt into dy by dt সমান d by dt into dy by dt মানটা বসাও, a omega cos of omega t minus kx। a omega তো এমনি কনস্ট্যান্ট আছে, cos এর জন্য মাইনাস সাইন হবে, আর তার সাথে ব্যবহার করছি t, তাহলে একটা ওমেগা বেরোবে, মানে মাইনাস a ওমেগা স্কয়ার সমান মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t মাইনাস kx, 2 নম্বর। এবার 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করব। 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। 1 নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অবকলন করে পাই। 1 নম্বর কি? তাহলে dy by dx সমান d by dx ইনটু 1 নম্বর সমীকরণ কি আছে এটা, a sin omega t minus kx, তাহলে এর কি হবে, ওমেগা আসবে, এই x এর সাপেক্ষে করেছি, মাইনাস কে x এর সাপেক্ষে অবকলন করেছি, মাইনাস কে বাইরে বের হবে, মাইনাস a k cos omega t minus kx, মাইনাস a k cos of omega t minus kx, ঠিক আছে? এটাকে আবার একবার x এর সাপেক্ষে লিখতে করব, dy dx into dy by dx সমান dy dx into dy by dx এর মানটা বসাচ্ছি, মাইনাস a k cos omega t minus kx সমান। আচ্ছা আগে এটা আগের লাইনে এখানে একটু একটু দেখো, এই যে d by dt into dy by dt এটাকে গুণ করছি, এই d এর সঙ্গে d গুণ করে d স্কয়ার হবে, d স্কয়ার y by dt স্কয়ার, তাহলে নিচে কি হবে, d স্কয়ার y by dx স্কয়ার। এবার এটাকে ডেরিভেটিভ করলে মাইনাস a কে তো বাইরে বের হবে, দেখো মাইনাস a কে তো বাইরে বের হবে, একটা কনস্ট্যান্ট মাইনাস কে বের হবে, আর cos এর জন্য কি হবে, মাইনাস সাইন, মাইনাস সাইন, তাহলে মাইনাস কে ইনটু মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে, পুরো গুণ করলে কি আসবে, পুরো গুণ করলে আসবে মাইনাস a k স্কয়ার সাইন ওমেগা টি মাইনাস kx, 3 নম্বর। 2/3 2/3 করলে আসবে d স্কয়ার y বাই dt স্কয়ার বাই d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়ালস টু ওমেগা স্কয়ার বাই k স্কয়ার, d স্কয়ার y বাই dt স্কয়ার পুরোটা বাই d স্কয়ার y বাই dx স্কয়ার সমান, সবই কেটে যাবে, এখানে শুধু ওমেগা স্কয়ার থাকবে, এখানে k স্কয়ার থাকবে, ওমেগা স্কয়ার বাই k স্কয়ার, আর ওমেগা বাই k মানে কি, v তরঙ্গের বেগ, তাহলে কোণাকুণি একবারে গুণ করছি এখান থেকে, তাহলে d স্কয়ার y বাই dt স্কয়ার ইকুয়ালস টু v স্কয়ার ইনটু
ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটাই হচ্ছে চলতরঙ্গের অবকলন সমীকরণ, এটাই হচ্ছে চলতরঙ্গের অবকলন